Hello dear students, welcome to chemistry classroom. সহজ ভাষায় সরলভাবে রসায়ন শেখার একটি মাধ্যম। তো আজকে আমরা চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব কি না কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। তো এই ক্লাস 11 এর যে সেমিস্টার সিস্টেম নতুন বছর চালু হয়েছে, এই সেমিস্টার সিস্টেমে কোয়ান্টাম সংখ্যার গুরুত্ব খুব বেশি। এই কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা যেসব জিনিস জানতে পারবো, সেই জিনিসগুলো শুধু এই অধ্যায়ে নয়, পরবর্তী অনেক অধ্যায়ে এর উপর ভিত্তি করেই আমরা অনেক এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবো। তো চলো আমরা শুরু করি। কোয়ান্টাম সংখ্যা এই জিনিসটা কি, খুব সহজ ভাষায় তোমাদের কাছে আমি উপস্থাপন করব যে কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি, কি কি ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে এবং তাদের সম্পর্কে আলোচনা, এবং এই কোয়ান্টাম সংখ্যার শেষে এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন সম্পর্কেও আমরা আলোচনা করব। তো কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার এই জিনিসটা কি না, আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরছে। তো পরমাণুর চারপাশে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো প্রদক্ষিণ করছে, কিভাবে করছে তার সামগ্রিক চিত্র আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি যে ইলেকট্রন শুধুমাত্র কক্ষপথেই ঘোরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। এখানে সেই চিত্রটা একটু আলাদা। এখানে আমরা এসে জানতে পেরেছি যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি ত্রিমাত্রিক অঞ্চলে ঘূর্ণায়মান আছে বা ঘুরছে। তো সেই ত্রিমাত্রিক অঞ্চলে একটা ঘূর্ণায়মান ইলেকট্রনের সামগ্রিক চিত্র, অর্থাৎ ইলেকট্রন কোথায় আছে, কিভাবে আছে, কিভাবে ঘুরছে, তার একদম পুঙ্খানুপুঙ্খ বিচার এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা করতে পারবো। কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি না, ঘূর্ণায়মান ইলেকট্রনের সামগ্রিক চিত্র বা সামগ্রিক ধর্ম। যেই সংখ্যার সাহায্যে বা যেই সংখ্যাগুলির সাহায্যে আমরা দিয়ে থাকি সেটিকে আমরা বলবো কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। এই ইলেকট্রনের সামগ্রিক চিত্র ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে মূলত 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে জানতে হবে। এই 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা কি কি না, প্রথমে আমরা আসবো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা একে আমরা ইংরেজিতে বলে থাকি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার যাকে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করে থাকি। দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা হলো গৌণ কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডারি কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা এল দ্বারা প্রকাশ করে থাকি। তৃতীয় চুম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার,
যাকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করে থাকি। 4 নম্বর, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি। তো আমাদেরকে এই 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা করতে হবে একটি ইলেকট্রনের সামগ্রিক চিত্র জানার জন্য। তো এই 4 ধরনের কোয়ান্টাম সংখ্যার মধ্যে আজকে আমরা পড়ব 2 ধরনের কোয়ান্টাম সংখ্যা, একটি মুখ্য কোয়ান্টাম সংখ্যা, একটি গৌণ কোয়ান্টাম সংখ্যা। পরের ক্লাসে আমরা বাকি দুটি পড়বো, কারণ একটা ক্লাসে সব 4টা কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা করতে গেলে ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে। তো সেই জন্য আমরা আজকে শুরু করব দুটি কোয়ান্টাম সংখ্যা, একটি মুখ্য কোয়ান্টাম সংখ্যা, একটি গৌণ কোয়ান্টাম সংখ্যা। তো চলো শুরু করি মুখ্য কোয়ান্টাম সংখ্যা। সংখ্যা বা এন বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? না, এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে যে নিউক্লিয়াসের চারপাশে যে নির্দিষ্ট দূরত্ব বিশিষ্ট কতকগুলি কক্ষপথ এই কক্ষপথগুলি নির্দিষ্ট শক্তি বিশিষ্ট। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? না, পরমাণু নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর যে নির্দিষ্ট শক্তি স্তর বিশিষ্ট কক্ষপথ থাকে, তাকে আমরা বলবো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই নির্দিষ্ট শক্তি স্তরগুলিকে আমরা একটা টার্ম দিয়ে প্রকাশ করতে পারি, যে মুখ্য শক্তি স্তর। তাহলে এই ভাষাটাকে যদি আমরা এক কথায় প্রকাশ করতে যাই, তাহলে যেটা বলবো, নিউক্লিয়াসের চারপাশে যে মুখ্য শক্তি স্তরগুলিতে ইলেকট্রন অবস্থান করে, তাকেই বলা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই মুখ্য শক্তি স্তরগুলিকে আমরা প্রথমে দেখে এসেছি ক্লাস 10-এ, কে এল এম এন ও পি কিউ এই নাম দিয়ে প্রকাশ করেছিলাম। প্রথম কক্ষপথ কে, দ্বিতীয় কক্ষপথ এল, তৃতীয় কক্ষপথ এম। এখানে এটা প্রকাশ করব মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, এম। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1 2 3 4 5 6 7। এন সমান 1, এই কথার অর্থ হচ্ছে প্রথম মুখ্য শক্তি স্তর বা কে কক্ষপথ বা প্রথম কক্ষপথ যেখানে ইলেকট্রন থাকছে। এন সমান 2, এই কথাটির অর্থ হচ্ছে দ্বিতীয় মুখ্য শক্তি স্তর। এইভাবে আমরা ক্রমশ 7 পর্যন্ত গেলাম। এখানে একটা প্রশ্ন, যে আমরা 7 পর্যন্তই কেন গেলাম? না, এখন পর্যন্ত আবিষ্কৃত পরমাণুর ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ 7 নম্বর শক্তি স্তর পর্যন্তই বিন্যস্ত আছে। সেটা আমরা এই কোয়ান্টাম সংখ্যা পড়তে পড়তে দেখাবো যে কেন আমরা 7 লিখছি, 7-এর বেশি 8 লিখছি না। তো এই যে মুখ্য শক্তি স্তরগুলি আছে, এই মুখ্য শক্তি স্তরগুলিকেই বলা হচ্ছে তার কক্ষপথ। তাহলে এম সমান 1, এম সমান 2,
n সমান 3, n সমান 4, n সমান 5, n সমান 6, n সমান 7। এই যে 7টি মুখ্য শক্তি স্তর আমরা দেখলাম, এই 7টি মুখ্য শক্তি স্তর নিউক্লিয়াস থেকে কে কাছে কে দূরে অবস্থান করছে সেটা আমরা দেখবো আগে। তো n এর মান যত কম হবে ওই মুখ্য শক্তি স্তরটি নিউক্লিয়াসের তত কাছে অবস্থান করবে। n এর মান ক্রমশ যত বাড়তে থাকবে নিউক্লিয়াস থেকে ওই কক্ষপথের দূরত্ব ক্রমশ বাড়তে থাকবে। তার মানে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের কক্ষপথ n সমান 1 বা প্রথম মুখ্য শক্তি স্তর, নিউক্লিয়াসের সবচেয়ে দূরের কক্ষপথ n সমান 7 বা সপ্তম মুখ্য শক্তি স্তর। এরপর এর যদি শক্তি ক্রম অনুযায়ী সাজায়, এর কার শক্তি বেশি কার শক্তি কম, এইখানে একটা টার্ম তোমরা মনে রাখো যে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ভ্যারিসেস কক্ষপথের শক্তি। তো কোন কক্ষপথের শক্তি বেশি হবে? না, এইখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যেই কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি হবে সেই কক্ষপথের শক্তি বেশি হবে। তো কোন কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি হবে এটা নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র এখানে লিখব, 2n স্কয়ার। এখানে n মানে হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যার মান 1 থেকে 7 পর্যন্ত বিস্তৃত আছে। তো 2n স্কয়ার সূত্রের সাহায্যে আমরা কোন কক্ষপথে কতগুলি ইলেকট্রন আছে সেটি হিসাব করতে পারবো। এখানে যদি n সমান 1 বসাই তাহলে 2n স্কয়ারের মান হবে 2 ইন্টু 1 এর স্কয়ার সমান 2। তাহলে প্রথম মুখ্য শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2। যদি n এর মান আমি 2 বসাই তাহলে হবে 2 ইন্টু 2 স্কয়ার সমান 4, 8। তাহলে দ্বিতীয় মুখ্য শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা থাকবে 8। তৃতীয় মুখ্য শক্তি স্তর যদি n এর মান 3 বসাই তাহলে 2 গুণিত 3 এর স্কয়ার। তৃতীয় মুখ্য শক্তি স্তরে থাকবে n সমান যদি 3 হয় তাহলে 2n স্কয়ার কত হচ্ছে দেখো, 2 গুণিত 3 এর স্কয়ার সমান 18। তাহলে তৃতীয় মুখ্য শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 18। n সমান যদি 4 বসাই তাহলে 2 গুণিত 4 এর স্কয়ার সমান হচ্ছে 4 4 16, 32। 4 নম্বর মুখ্য শক্তি স্তরে 32টি ইলেকট্রন থাকবে। এইখানে একটা লিমিটেশন আছে যে 2n স্কয়ার সূত্রে আমরা n এর সর্বোচ্চ মান 4 বসাতে পারি, 4 এর বেশি বসাতে পারবো না। কেন বসাতে পারবো না সেটা আমরা আসছি, তার আগে বলে নি। এরপর 5 নম্বর শক্তি স্তর, 6 নম্বর শক্তি স্তর, এইগুলো তো ইলেকট্রন সংখ্যা কিন্তু 32টাই থাকবে। এটা কি বললাম বোঝা গেল? তো এইভাবে যদি আমরা ইলেকট্রন সংখ্যা সাজাই তাহলে দেখবো এর শক্তি ক্রম যদি সাজাই তার শক্তির কক্ষপথের শক্তির ক্রম হবে এটি, n5, n6, n7। তাহলে 7 নম্বর কক্ষপথের শক্তি সবচেয়ে বেশি, কারণ এখানে ইলেকট্রন সংখ্যা বেশি। এবার এখানে প্রশ্ন আসতে পারে n equals to 4, 5, 6, 7 সবগুলোতে আমরা 32টা ইলেকট্রন ব্যবহার করছি বা বসাচ্ছি, তাহলে এর শক্তি কেন বেশি হচ্ছে? তার কারণ এখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান বেশি বলে এর শক্তি বেশি হচ্ছে। এবার আসছি যে এখানে আমরা যে 2n স্কয়ার সূত্রে n এর মান 4 এর বেশি বসাতে পারবো না। তার কারণ কি? তার কারণ আমরা জানি কোন পরমাণুর সর্ববহিস্থ কক্ষ
কক্ষ, সেখানে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। আবার সর্ববহিস্থ কক্ষের আগের কক্ষ, সেখানে 18টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। এইগুলো হলো পরিপূর্ণ কক্ষ যদি থাকে। যদি কোথাও এরকম হয় যে আগের কক্ষ অপূর্ণ আছে, পরের কক্ষ পরিপূর্ণ হয়ে গেছে, সেই রকম ইলেকট্রন বিন্যাসও আমরা পরে পরে দেখব, সেই ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন থাকতে পারে। এইভাবে ইলেকট্রন বিন্যাস করার ফলে দেখা যাবে যে n এর মান 4 সম্ভব নয়। এই ধারণার থেকেও আমরা এর পরবর্তী কোয়ান্টাম সংখ্যা যখন পড়বো সেইখানে দেখব যে 4 বেশি সম্ভবই নয়। সেটা আমরা তখন আবার ব্যাখ্যা করব, সেটা পরবর্তী কোয়ান্টাম সংখ্যা যখন পড়ব সেখানে আমরা ব্যাখ্যা করব। তো মুখ্য শক্তি স্তরে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যাতে কি জানলাম দেখো, তার তার নাম, তার শক্তি স্তর, তার নিউক্লিয়াস থেকে দূরত্ব। এটি গেল মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এরপর আমরা যে কোয়ান্টাম সংখ্যাটি পড়ব সেটি হচ্ছে দ্বিতীয় গৌণ কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডারি কোয়ান্টাম নাম্বার। গৌণ কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। তো গৌণ কোয়ান্টাম সংখ্যাটা কি প্রকাশ করে? গৌণ কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে, আমরা প্রথম যে কোয়ান্টাম সংখ্যাতে দেখে এসেছি মুখ্য শক্তি স্তর। এই মুখ্য শক্তি স্তরের ভিতরে কয়েকটি উপশক্তি স্তর থাকে। উপশক্তি স্তর থাকে, তাহলে মুখ্য শক্তি স্তর, তার ভিতরে যে উপশক্তি স্তর আছে সেই উপশক্তি স্তরগুলিকে প্রকাশ করে গৌণ কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ যদি আমরা মুখ্য শক্তি স্তরকে আমরা কক্ষপথ ভাবি, তাহলে এখানে আমরা পাবো উপকক্ষপথ। যেটাকে আমি শক্তি স্তর ভাবি, এটা যেমন উপশক্তি স্তর, কক্ষপথ উপকক্ষপথ। কক্ষপথের ভিতরে কয়েকটি বৃত্তাকার বা উপবৃত্তাকার আরো কক্ষপথ আছে, সেটাকেই বলা হচ্ছে উপশক্তি স্তর বা উপকক্ষপথ। তাকে প্রকাশ করা হয় গৌণ কোয়ান্টাম সংখ্যা দ্বারা। এই গৌণ কোয়ান্টাম সংখ্যা আমাকে হিসাব করতে গেলে আমাদেরকে মুখ্য কোয়ান্টাম সংখ্যা আগে হিসাব করতে হবে। তো মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যদি আমরা জানি, n সমান 1 থেকে মুখ্য শক্তি স্তর শুরু হয়, তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা শুরু হবে n-1 এই সমীকরণ থেকে। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান আমি কি করে জানবো না n-1। এর বিস্তার, গৌণ কোয়ান্টাম সংখ্যার বিস্তার কি হবে? তা বিস্তার হবে 0 to l, 0 থেকে l পর্যন্ত এর মান বিস্তার করবে। যদি আমি প্রথম মুখ্য শক্তি স্তর n সমান 1 লিখি, এর ক্ষেত্রে l এর মান হবে 1 - 1 সমান 0। অর্থাৎ এর বিস্তার কত হবে? বিস্তার হবে 0, কারণ এখানে 0 সংখ্যায় আছে। যদি l সমান আমরা 2 লিখি, তাহলে সেখানে l এর মান পাবো 2 - 1 সমান 1। এখানে বিস্তার কত হবে? বিস্তার হবে 0, 1।
এম সমান যদি আমরা 3 লিখি তাহলে এল এর মান পাবো 3 - 1 সমান 2। এর বিস্তার হবে দেখো 0 1 2। এম সমান যদি 4 লিখি এল এর মান হবে 4 - 1 সমান 3। বিস্তার হবে 0 1 2 3। বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করো এন সমান 5 থেকে 7 পর্যন্ত। তো দেখো এখান থেকে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এন সমান 1 প্রথম মুখ্য শক্তি স্তরে উপশক্তি স্তরের সংখ্যা কিন্তু একটাই, সেখানে যেটাই মুখ্য শক্তি স্তর সেটাই উপশক্তি স্তর। এন সমান 2 এখানে দুটি উপশক্তি স্তর আছে। এন সমান 3 নম্বর শক্তি স্তরে 3টি উপশক্তি স্তর আছে। 4 নম্বর শক্তি স্তরে 4টি উপশক্তি স্তর আছে। এবার আমরা দেখব, আমরা একটু আগেই বলেছিলাম যে শক্তি স্তরের ভিতরে কিছু বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথ আছে বা উপশক্তি স্তর আছে, সেইগুলো হচ্ছে এল। তো এর মধ্যে কোনগুলো বৃত্তাকার কোনগুলো উপবৃত্তাকার সেটা আমরা কি করে হিসাব করব বা কি করে বুঝবো? এখানে এন এর মান দেখো নির্দিষ্ট 2 3 4 বা 1। তাহলে বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথের আকৃতি বা কক্ষপথের আকৃতি আমরা কি দেখে নির্ণয় করব? না এল এর মান দেখে। প্রথম শক্তি স্তরে দেখো এন এর মান 1, এল এর মান 0। এল এর বিস্তার যেহেতু সম্ভব নয় সেই জন্য এই শক্তি স্তরের মান আকার, এই উপশক্তি স্তরের আকৃতি হবে গোলাকার বা বৃত্তাকার। দ্বিতীয় শক্তি স্তর থেকে যদি আমরা শুরু করি, এন এর মান এখানে 2, এল এর মান 0 1। এল এর মান যত কম হবে কক্ষপথের উপবৃত্তাকার আকৃতি তত বেশি হবে। এল এর মান যত বেশি হবে কক্ষপথের বৃত্তাকার আকৃতি তত বেশি হবে। এই এল এর মানের উপরে এটি নির্ভর করে। তাহলে এইখানে যদি আমরা দ্বিতীয় শক্তি স্তরে দেখি এল এর মান বেশি কোনটা, এটা, তাহলে এই উপশক্তি স্তরটি হবে বৃত্তাকার আর এই উপশক্তি স্তরটি হবে উপবৃত্তাকার। এইখানে দেখো এল এর মান এটা বৃত্তাকার, এল এর মান ক্রমশ কমছে, তার মানে এইগুলি হবে উপবৃত্তাকার। 4 নম্বর শক্তি স্তরে দেখো এটা বৃত্তাকার, এল এর মান বেশি আছে, এটাও একটু বেশি আছে, এটাও বৃত্তাকার হবে। কিন্তু ক্রমশ যত এল এর মান বাড়ছে কমছে তত কক্ষপথের উপবৃত্তাকার আকৃতি বৃদ্ধি পাবে। তার মানে এখানে যদি আমরা দুটো বৃত্তাকার দেখি, দুটো উপবৃত্তাকার কক্ষপথ পাবো। আশা করি এর মধ্যে কোনটা বৃত্তাকার কোনটা উপবৃত্তাকার সেটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখব যে একটি মুখ্য শক্তি স্তর, তার মধ্যে উপশক্তি স্তর আমরা দেখলাম, তাদের নাম কি হবে? এম সমান 1 এখানে এল এলো 0, এম সমান 2 এখানে এল হলো 1, এন সমান 3 এখানে এল এর মান হলো 2, এন সমান 4 এখানে এল এর মান এলো 3। এই প্রত্যেকটি এল এর মানের জন্য প্রত্যেকটি উপশক্তি স্তর
নির্দেশ করছে। এই উপশক্তি স্তরের এক একটি নাম আছে। উপশক্তি স্তরের মান যদি 0 হয় তার নাম হবে এস। এল এর মান যদি 2 হয় তার মান হবে পি। এল এর মান যদি 3 হয় তার মান হবে ডি। এল এর সরি 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। যদি এল এর মান 4 হয় তখন আমরা জিতে যাব, এস পি ডি এফ জি। এইভাবে এই উপশক্তি স্তরের নামগুলি আমরা প্রকাশ করলাম। এস কোথা থেকে আসছে? এল হলে 0 হলে সেটি হয় সাব, সেখান থেকে এই উপশক্তি স্তরের নাম এসছে এস। এটার নাম হবে প্রিন্সিপাল, সেখান থেকে আসছে পি, প্রিন্সিপাল উপশক্তি স্তর। ডি, ডিফিউজ থেকে আসছে ডি। ফান্ডামেন্টাল, এখান থেকে আসছে এফ উপকক্ষের নাম। তাহলে নির্দিষ্ট শক্তি স্তর থেকে আমরা উপশক্তি স্তরের নামগুলি জানলাম। এইবার প্রত্যেকটি শক্তি স্তরে কি কি উপশক্তি স্তর থাকতে পারে সেইগুলো আমরা হিসাব করব তাদের নাম সহ। যেমন ধরো এল সমান 1, এখানে এল এর মান 0, এল এর বিস্তার হচ্ছে 0। তার মানে 1 নম্বর শক্তি স্তরে একটি উপশক্তি স্তর থাকবে, সেটি হচ্ছে মুখ্য শক্তি স্তরের জন্য 1, এন সমান 1 এর জন্য 1, এল সমান 0 এর জন্য আসছে এস। এই 1 নম্বর শক্তি স্তরে উপশক্তি স্তরের নাম হলো 1s। এল সমান 2, এল সমান 1, এর বিস্তার হলো 0, 1। তাহলে এখানে দুটি উপশক্তি স্তর সম্ভব। 2 নম্বর শক্তি স্তরের ভিতরে উপশক্তি স্তর, সেই জন্য 2 নম্বরটা আগে থাকবে। 0-র জন্য হলো এস। 2 নম্বর শক্তি স্তরে আরেকটি উপশক্তি স্তর আছে 1, তার নাম হলো পি। তাহলে 2 নম্বর শক্তি স্তরে দুটি উপকক্ষ সম্ভব, 2s, 2p। এল সমান 3, এল এর মান এখানে 2, যদি এর বিস্তার দেখি 0, 1, 2। তাহলে 3 নম্বর শক্তি স্তর, তার মুখ্য শক্তি স্তর একবার 0, তার জন্য এস। 3 নম্বর শক্তি স্তর, তার উপশক্তি স্তর একবার 1, তার জন্য পি। 3 নম্বর মুখ্য শক্তি স্তর, তার উপশক্তি স্তর 2, তার জন্য ডি। তাহলে 3 নম্বর শক্তি স্তরে আমি 3 ধরনের উপশক্তি স্তর পাবো, 3s, 3p, 3d। এন সমান যদি আমি 4 লিখি, এন সমান যদি 4 লিখি, তাহলে এল এর মান হয়ে যাবে 3, এর বিস্তার হবে 0, 1, 2, 3। তাহলে এখানে কটি উপশক্তি স্তর আমরা পাবো দেখো, 4s, 4p, 4d, এল সমান 3 হলে হয় 4f। তাহলে 4 নম্বর শক্তি স্তরে 4টি উপকক্ষ পাবো, তাদের নামগুলি আমরা লিখলাম। এইবার এইখানে যেগুলো প্রত্যেকটি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কতগুলি থাকবে। 1s, 2s, 2p, যদি n সমান 1 আমি ধরি, তার ইলেকট্রন সংখ্যা কটি থাকবে?
2 ইন্টু 2l প্লাস 1। এখানে ইলেকট্রন সংখ্যার প্রচন্ড গরম লাগছে। এবারে দেখো, যদি এই সূত্রে আমি 1s কে বসাই, কি পাবো? এস এর ক্ষেত্রে কি এল এর মান 0, তাহলে এখানে ইলেকট্রন কটি থাকবে? যদি এস এর ক্ষেত্রে আমরা দেখি 2 ইন্টু 2 গুণিত 0 প্লাস 1 সমান কত হচ্ছে? দেখো 2। এস এর ক্ষেত্রে, এস উপকক্ষের ক্ষেত্রে আমরা দেখলাম সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে, সেটা 1s হতে পারে, 2s হতে পারে, 3s হতে পারে, 4s হতে পারে। যদি আমরা পি এর ক্ষেত্রে হিসাব করি, দেখো পি এর ক্ষেত্রে ইলেকট্রন কটি থাকবে না? 2 ইন্টু 2 গুণিত 1 প্লাস 1, দেখো 6। তাহলে পি উপশক্তি স্তরে 6টি ইলেকট্রন থাকতে পারছে। 6টি ইলেকট্রন, এটা 2p হতে পারে, 3p হতে পারে, 4p হতে পারে। যে কোনো পি উপশক্তি স্তরে উপস্থিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। যদি আমরা ডি দেখি, ডি এর ক্ষেত্রে এই সূত্রটা ক্যালকুলেশন হবে 2 ইন্টু 2 গুণিত 2 ইন্টু 2 প্লাস 1, 5 এর 6, 10। ডি উপকক্ষে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে, সেটি 3d হোক বা 4d হোক। এরপর যদি আমরা এফ এর ক্ষেত্রে দেখি, এফ এর ক্ষেত্রে 2 ইন্টু সমান 14। এফ উপকক্ষে 14টি ইলেকট্রন থাকতে পারে, সেটা যে কোনো শক্তি স্তরেই থাকুক না কেন। তাহলে এখান থেকে আমরা দেখলাম কি কি উপকক্ষ সম্ভব এবং প্রত্যেকটি উপকক্ষে ইলেকট্রন সংখ্যা কত বা কটি ইলেকট্রন এখানে থাকতে পারে, এগুলি আমরা এখানে হিসাব করলাম। তাহলে এই উপকক্ষের ইলেকট্রন সংখ্যা থেকে আমরা কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কি করে হিসাব করব? না, 1 নম্বর শক্তি স্তর দেখো, এখানে শুধুমাত্র 1s আছে, এখানে দুটি ইলেকট্রন সম্ভব। এখানে দেখো এস এর জন্য 2টি ইলেকট্রন, পি এর জন্য 6টি ইলেকট্রন, 2 নম্বর শক্তি স্তরে মোট 8টি ইলেকট্রন থাকবে। 3 নম্বর শক্তি স্তরে দেখো এস এর জন্য 2টো, পি এর জন্য 6টা, 8টা, আর ডি এর জন্য 10টা, মোট 18টি ইলেকট্রন সম্ভব। 4 নম্বর শক্তি স্তরে দেখো এস এর জন্য 2টো, পি এর জন্য 6টা, 8টা, ডি এর জন্য 10টা, 18টা, এফ এর জন্য 14টা, তাহলে মোট 32টি ইলেকট্রন সম্ভব। তাহলে 4 নম্বর শক্তি স্তরে মোট 32টি ইলেকট্রন থাকতে পারে। এটি গেল কোন শক্তি স্তরে কতগুলি উপকক্ষ সম্ভব এবং সেখানে ইলেকট্রন সংখ্যা কত। এখান থেকে আরেকটা জিনিস আমরা হিসাব করব, সেটা হচ্ছে চৌম্বক ভ্রামক বা কৌণিক ভরবেগ। এই গৌণ কোয়ান্টাম সংখ্যায় কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা হিসাব করতে পারি। এই কৌণিক ভরবেগ জিনিসটা কি না, আমরা বোরের তত্ত্বে দেখেছিলাম যে একটা ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে যখন ঘুরতে থাকে, তার অভিকেন্দ্র বল থাকে, অপকেন্দ্র বল থাকে। যেহেতু সে নির্দিষ্ট কক্ষপথ বরাবর ঘুরছে, তার ভর এবং এই বৃত্তীয় গতিকে একসঙ্গে বলা হয় কৌণিক ভরবেগ, যার মান ছিল mvr। সেটাকে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে nh/2π দিয়ে প্রকাশ করেছিলাম, কিন্তু
গৌণ কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এটা একটু অন্য হবে। √of l into l plus 1 into h/2 এখানে যে কোনো কক্ষের বা উপশক্তি স্তরের আমরা যদি গৌণ কোয়ান্টাম সংখ্যা জানি, সেখান থেকে তার কৌণিক ভরবেগের মান হিসাব করতে পারবো। তো এখান থেকে গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি কি জানলাম, কোন শক্তি স্তরের ভিতরে কতগুলি উপশক্তি স্তর সম্ভব, কোন উপশক্তি স্তরের আকৃতি কি রকম, কোন সেই উপশক্তি স্তরগুলির নাম কি, কোন উপশক্তি স্তরে কতগুলি ইলেকট্রন থাকতে পারে। এবার শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তরগুলোকে আমরা যদি সাজাই কিভাবে পাবো, দেখো m সমান 1 এর জন্য আমরা পেলাম 1s, n সমান 2 এর জন্য পেলাম 2s 2p, n সমান 3 এর জন্য পেলাম 3s 3p 3d, n সমান 4 এর জন্য পেলাম 4s 4p 4d 4f। এইভাবে আমরা উপশক্তি স্তরগুলোকে সাজাতে পারি। এর শক্তির ক্রম কি হবে সেটা আমরা পরে গিয়ে জানবো। তো আপাতত শক্তি স্তর অনুযায়ী আমরা যদি উপশক্তি স্তরগুলোকে সাজাই তাহলে আমরা তার ক্রম পাবো এটা। তো আজকে এই পর্যন্তই থাকলো, দুটি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা জানলাম। যদি কোথাও সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, তোমাদের ক্লাস ভালো লেগে থাকে, আমাকে একটু ভালোবাসা দিও, ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে থাকো। ভালো থাকো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই, টাটা।